পরশুরামের চিকিৎসা সংকট। শোনো 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 শোনো, ও খেলা যদি বলো তো ফুটবল খেলা, হ্যাঁ, বাজে সব খেলার প্রতি আমার কোনো মায়া দরদ কিছু। রেসের মাঠে গেছো কখনো? ওই গৌর দৌড়টা দেখেছো? রক্ত কিরম একটা ঝলক দিয়ে ওঠে, বুঝতে পেরেছো? গরম দেখানো ভালো কথা নয় নিদু, বয়স কম বলে। আরে দাঁড়ান 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 করে চলে তো ঠিকই, আপনি ওই শীতের দিনে এত পোশাক আশাকে চাপিয়ে রেখেছেন, এই জন্য আপনারা ছাড়ুন। নন্দবাবুর বয়স 40, শ্যাম বর্ণ, বেঁটে গোলগাল চেহারা। তাহার পিতা পশ্চিমে কমিশারিয়েটে চাকরি করিয়া বিস্তর টাকা উপার্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত একগোছা কোম্পানির কাগজ রাখিয়া যান। নন্দর বিবাহ অল্প বয়সেই হইয়াছিল, কিন্তু 1 বৎসর পরেই তিনি বিপত্নিক হন এবং তারপর আর বিবাহ করেন নাই। মাতা বহুদিন মৃতা, বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা লইয়া বিব্রত, সংসারের কাজ ঝি চাকররাই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিবাহ করিতে আপত্তি নাই, কিন্তু এ পর্যন্ত তাহা হইয়া উঠে নাই। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুবর্গের সংসর্গ ইহাতে নির্বিবাদে দিন কাটিয়া যায়। বিবাহের ফুরসত কোথা? তারপর ক্রমেই বয়স বাড়িয়া যাইতেছে, এখন আর না করাই ভালো। মোটের ওপর নন্দ নিরীহ গোপেচারা, অল্পভাষী, উদ্যমহীন, আরামপ্রিয় লোক। নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে সান্ধ্য আড্ডা বসিয়াছে। নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করিতেছেন, সেজন্য বালাপোষ গায়ে লম্বা হইয়া শুইয়া আছেন। বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হইয়াছে, এখন পান, সিগারেট ও গল্প চলিতেছে। শরীরের ওপরে এত অসর করো না। এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। ঘুরিনি, কেবল কোঁচার এই কাপড় বেঁধে। আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন, অত বড় ফিজিশিয়ান আর শহরে পাবে কোথা? যাও না, কাল সকালে একবার তার কাছে ঘুরে এসো। আমার মতে একবার নেপাল বাবুকে দেখালে ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিকি বটে, কিন্তু বিদ্যে অসাধারণ। শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? হ্যাঁ, শরীর অসার হলে আছাড় খেতেই হবে। নন্দর শরীর একটু এই গরম রাখা দরকার। এই মোটা চাল ছাড়তো, সেই এক বেরিঞ্চির আমলের ফরাস তাকিয়া, লক্কর পালকি গাড়ি আর ওই পক্ষীরাজ ঘোড়া। এতে গায়ে গত্তি লাগবে কিসে বাবা? তোমার কি পয়সার অভাব আছে বাবা? একটু একটু ফুর্তি করতে শেখো, ফুর্তি। ডাক্তার তফাদার, এমডি, MRS, গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, 2খানা মোটর, খুব পসার। রোগীরা ডাকিয়া সহজে পায় না। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়িল। আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মানে কালকে হঠাৎ ট্রাম থেকে সন্ধ্যা হব। নন্দবাবু হক সাহেবের বাজার হইতে ট্রামে বাড়ি ফিরিতেছেন। বিজন স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতেছে। সম্মুখে একটি গরুর গাড়ি,
আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখিলেন পাশের একটি গলি হইতে তার বন্ধু বঙ্কু বাহির হইতেছেন। নন্দবাবু উৎফুল্ল হইয়া ডাকিলেন, এ দাঁড়াও হে বঙ্কু, বঙ্কু, আমি নামছি। নন্দর দু বগলে দুই বান্ডিল ব্যস্ত হইয়া চলন্ত গাড়ি হইতে যেমনই নামিবেন অমনি পৌঁছায় পা বাঁধিয়া নিচে পড়িয়া গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠিল এবং ট্রাম খেচাং করিয়া থামিয়া গেল। জনকতক যাত্রী নামিয়া নন্দকে তুলিয়া ধরিলেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তাঁরা গলা বাড়াইয়া নানা প্রকার সমবেদনা জানাইতে লাগিলেন। ছাড়ুন, আমার লাগেনি, লাগেনি, ছাড়ুন, না না ধরতে হবে না, ছাড়ুন, লাগেনি, লাগেনি। কি মশাই, খুব লেগেছে, 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। হাড় ভেঙেছে, কম্পাউন্ড ফ্র্যাকচার। হ্যাঁ, এখন কি অসুবিধে? আগে আমার তো এরম কিছু লাগেনি, বেদনাও নেই, জ্বর আসেনি, পেটের অসুখ, সর্দি, হাঁপানি এসব আমার নেই। খিদে কাল থেকে একটু কমেছে বটে, রাত্রে একটু দুঃস্বপ্ন দেখেছিলাম, আর মনের মধ্যে একটু আতঙ্ক মতো হয়েছে। জিভ দেখি। আপনি এখন জিভটা টেনে নিতে পারেন। প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। ওষুধটা রোজ 3 বার করে খাবেন। কিরকম বুঝলেন ডাক্তারবাবু? ভেরি ব্যাড। না মানে কি হয়েছে যদি বলেন? আরো দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যাবে না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাড় চিড়ে নার্ভের জট ছড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। আগে বাঁচবো তো? না, দমে যাবেন না, তাহলে সারাতে পারবো না। 4 দিন পর ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে। তবে হ্যাঁ, ভাত ডাল বড় একটা খাবেন না। এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু এইসব খেতে পারেন। আর বিকালে একটু ব্র্যান্ডি চলতে পারে। বরফ জল খুব খাবে না। হ্যাঁ 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 32 টাকা, 32 টাকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও দরওয়ানজি, কাটলেটটা কি খালি খাবার কথা। আরে না না, বাপরে বাপ, অত খাওয়া দাওয়া করলে হবে না, ব্যাপারটা একটু সিরিয়াস, বুঝেছ? বাস্তবিক নন্দর মাথার ভেতর ওলট পালট হয়ে গিয়ে থাকে, তবে হাতুড়ে বদ্যির কম নয়। হোমিওপ্যাথি ভালো। আচ্ছা, আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না? আরে আমার কথা তো শুনবে না বাবা। ডাক্তারি তোমার ধাতে না সয় একটু কবরেজি করতে শেখো, বুঝতে পারছো? দরওয়ানজি দিব্যি কাটলেটটা বানিয়েছে, তো খাচ্ছি। বলো তো একটু চেয়ার নিয়ে আসি। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল হোমিওপ্যাথ ডাক্তারের বাড়িতে আসিলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয় নাই। অল্পক্ষণ পরেই তাঁর ডাক পড়িল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকারে বহি সাজানো। বহির দেওয়ালের মধ্যে
কল্পবর্ণিত শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসিয়া আছেন, মুখে গড়গড়ার নল। ঘরটি ধোঁয়ায় ঝাপসা হইয়া গিয়াছে। নন্দবাবু নমস্কার করিয়া দাঁড়াইয়া রহিলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চাহিয়া বলিলেন, বসবার জায়গা আছে? নন্দ বসিলেন। শ্বাস উঠেছে? আগে রোগীর ওই শেষ অবস্থা না হলে তো আমার ডাক পড়ে না, তাই জিজ্ঞেস করছি। শ্বাস উঠেছে? আগে আমি রুগী। অ্যালোপ্যাথ ডাক্তার বেটারা ছেড়ে দিল যে বড়, তোমার হয়েছে কি? নন্দবাবু তাহার ইতিবৃত্ত বর্ণনা করিলেন। তফাদার কি বলছে? বললেন, আমার মাথায় টিউমার আছে। তফাদারের মাথায় কি আছে জানো? গোবর। গোবর আর টুপির ভেতরে শিং, জুতোর ভেতরে খুব পাতলুনের ভেতরে একটা লেজ। খিদে হয়? বলছি খিদে হয়? হয় না। ঘুম হয়? ঘুম না। মাথা ধরে? কাল সন্ধেবেলা ধরেছিল। বাঁদিক? আগে হ্যাঁ। না ডান দিক? আগে হ্যাঁ। আরে ঠিক করে বলো। আগে ঠিক ওই মধ্যিখানে। পেট কামড়ায়? সেদিন কামড়েছিল। নিধে কাবলি মটর ভাজা এনেছিল, তাই খেয়ে। পেট কামড়ায় না মোটর দেয়, তাই বলো। হ্যাঁচড় প্যাঁচড় করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বহি দেখিলেন, তারপর অনেকক্ষণ চিন্তা করিয়া বলিলেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিকের বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে বেটারা 2 গ্রেন কুইনিন দিয়েছিল। এখনো বিকেলে মাথা টিপটিপ করে। 4 দিন পরে ফের এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। ব্যাপারটা মানে আমার ব্যারামটা কি আন্দাজ করছেন? তা জেনে তোমার 4টে হাত বেরুবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের বিষ, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো, তামাক খাবে না। তোমার লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছ আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে? যে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। ঠিক কত তাও কি বলে দিতে হবে নাকি? দেখছো না দেওয়ালে নোটিশ লটকানো আছে 32 টাকা, আর ওই তোমার ওষুধের দাম গেল ওই 4 টাকা। নন্দবাবু টাকা দিয়া বিদায় লইলেন। নন্দ, এত ভাবনায় বলছো কেন? শোনো না, এত চিন্তা করবার কিচ্ছু নেই, আমরা সবাই আছি। কেন বাবা কাঁচা পয়সা নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো না মস্ত গুগু, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে দিয়েছে। আমার পাল্লায় বচাধন হোমিওপ্যাথিক আমি দেখে নিতুম। হ্যালো, কে তুমি? মুখে আমার আলমারি শুদ্ধ ওষুধ না সাপটে না দিতে পারতাম তো আমার নাক কেটে দিত, বুঝেছো? আজ অফিসে শুনছিলাম কে একজন বড় হাকিম ফরাক্কাবাদ থেকে এখানে এসেছে। খুব নামডাক, রাজা মহারাজারা সব নাকি চিকিৎসা করাচ্ছে। একবার দেখালে হয় না? হাকিমি ওষুধ ও বাপ শরবতে খাইয়েই মারবে। তার চেয়ে আমি বলি কি, একবার এই তারিণী কভারেজের কাজ হয়ে এসো না।
পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হইলেন। কবিরাজ মশায়ের বয়স 60, তিন শরীর, দাড়ি গোঁফ কামানো, তেল মাখিয়া 8 হাতি ধুতি পরিয়া একটি চেয়ারের উপর উবু হইয়া বসিয়া তামাক খাইতেছেন। এই অবস্থাতেই ইনি প্রত্যহ রোগী দেখেন। ঘরে একটি তক্তপোষ, তাহার উপর তেল ছিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া, দেওয়ালের কোলে দুটি ওষুধের আলমারি। নন্দবাবু নমস্কার করিয়া তক্তপোষে বসিলে কবিরাজ জিজ্ঞাসা করিলেন, বাবুর কোথায় আসা হচ্ছে? হ্যাঁ? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বলিলেন। রোগীর ব্যামোটা কি? নন্দবাবু জানাইলেন তিনি রোগী এবং যথারীতি সমস্ত ইতিহাস বিবৃত করিলেন। তো মাথার খুলি সাদা করে দিয়েছে নাকি? আগে না, নেপালবাবু বললেন পাথুরি, তাই আর মাথায় অস্তর করায়নি। নেপাল? সে আবার কেডা? জানেন না, এই চোরবাগানের নেপালচন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। ও নেবলা? তাই সেটা আবার ডাক্তার হলো কবে? বলি পাড়ায় এমন বিচক্ষণ কবরেজ থাকতি ছেলে ছোকরার কাছে যাও কেন? আগে বন্ধু বান্ধবরা বলল ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্র চিকিৎসা করাতে হয়। জস্তিবাবুর এসেন নাকি? খুলনের উকিল জস্তিবাবু। তার মামার উরুস্তম্ভ হল, সিভিল সার্জন পা কাটলে 3 দিন অচৈতন্য। জ্ঞান হলি জোর কইলেন আমার ঠ্যাংটা কই? ডাকত ওই তারিণী রে দিলাম ঠুকে 1 দলা তবন প্রাস। তারপর কি হলো কৌদি কি? আগে আবার পা গজিয়েছে নাকি? ওরে ও কালা, দেখ দেখ বিড়ালটা ওই ছাগল নাদা প্রেত খেয়ে গেল মনে হয়। দাও দেখি নারীটা একবার দেখি। যা ভাবছিলাম তাই। ভারী ব্যামো হয়েছিল কখনো? অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল। ঠিক টাউরেছি, 5 বছর আগে। প্রায় 7.5 মতো হলো। একই কথা, 5 সেরা 7.5। প্রাতিকালে বমি হয়? আগে না তো। হয়, জানতে পারো না? নিদ্রা হয়? ভালো হয় না। হবেই না তো, ঊর্ধ্ব হয়েছে কি না? দাঁত কনকন করে? আগে না। করে, জানতে পারো না। যা হোক, তুমি চিন্তা করনি বাবা, আরাম হয়ে যাবে না। হ্যাঁ, আমি ওষুধ দিছি। কবিরাজ মহাশয় আলমারি হইতে একটি শিশি বাহির করিলেন এবং তাহার মধ্যস্থিত বড়ির উদ্দেশ্যে বলিলেন, লাফাসনে, থাম। আমার সব জীবন্ত ওষুধ, ডাকলি ডাক শোনে, বুঝেছো বাবা? এই বড়ি সকাল সন্ধি একটা করেই খাওয়া। আবার 3 দিন পরে আসবা, বুঝেছো? আগে হ্যাঁ। তাই বুঝেছো? অনুপান দিতে হবে না। ট্যাবা লেবুর রস আর মধুর সাথে মাড়ি খাবা। ভাত খাবা না। ওল সিদ্ধ, কচু সিদ্ধ এইসব খাবা। নুন ছোবা না। মাগুর মাছের ঝোল একটু চিনি দিয়া রাঁধি খাতি পারো। গরম জল ঠান্ডা করি খাবা। আগে বুঝলাম, কিন্তু আমার ব্যারামটা কি? যারে কয় গুদুরি, উর্দু শ্লেষাও কইতে পারো। হুদুরি। এরপর নন্দবাবু কবিরাজের দর্শনীয় ঔষধে বিমর্ষ চিত্তে বিদায় লইলেন। সমস্ত রাত বিছানায় ছটফট করিয়া ভোর 4টের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন যে আর বন্ধুগণের পরামর্শ শুনিবেন না, নিজের ব্যবস্থা নিজেই করিবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি হইতে বাহির হইলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরিলেন।
সংকল্প করিয়াছেন যে মিটারে 1 টাকা উঠিলেই ট্যাক্সি হইতে নামিয়া পড়িবেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তাহারই মতে চলিবেন, তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাঁদশির ডাক্তার যেই হোক। বউবাজারে নামিয়া একটি গলিতে ঢুকিতেই সাইনবোর্ড নজরে পড়িল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেন নাই প্রথমে, নতুবা হয়তো ইতস্তত করিতেন। একেবারে সোজা পর্দা ঠেলিয়া একটি ঘরের ভিতর প্রবেশ করিলেন। মিস বিপুলা মল্লিক তখন বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়া কাঁধের উপর সেফটি পিন আঁটিতেছিলেন। নন্দকে দেখিয়া মৃদু স্বরে বলিলেন, কি চাই আপনার? মানে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পেন আরম্ভ হয়েছে? না, মানে পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট? আজ্ঞে? বলছি প্রথম পোয়াতি। আমি নিজের চিকিৎসার জন্য এসেছি। নিজের জন্য? কি ব্যাপার বলুন তো? সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হইলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টি প্রশ্ন করিয়া বলিলেন, আপনার নামটা কি জিজ্ঞেস করতে পারি? আগে শ্রী নন্দদুলাল মিত্র। আচ্ছা, তো আপনার বাড়িতে কে কে আছেন? নন্দ জানাইলেন যে তিনি বহুদিন বিপত্নিক, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া কেহ নাই। তা কাজকর্ম কি করা হয়? সেরকম কিছু করি না, এই পৈতৃক সম্পত্তি আছে আর কি। মোটর কার আছে? নেই, তবে কিনবার ইচ্ছে আছে। মিস মল্লিক আরও নানা প্রকার প্রশ্ন করিয়া কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়া চিন্তা করিলেন। তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়িলেন। নন্দ ব্যাকুল হইয়া বলিল, দোহাই আপনার, সত্যি করে বলুন না, আমার কি হয়েছে? টিউমার না পাথুরি, নাকি উদরি, নাকি কালাজ্বর, হাইড্রোফোবিয়া, কোনো একটা? মিস মল্লিক হাসিয়া বলিলেন, না না, আপনার তেমন কিছুই হয়নি। আপনার একজন অভিভাবকের দরকার। তবে কি আমি পাগল হয়েছি? আরে না না, পাগল হবেন কেন? আমি বলছিলাম আপনার যত্ন নেওয়ার জন্য বাড়িতে একজন লোক থাকা দরকার। কেন, আমার পিসিমা তো আছেন। এটা মাসি পিসির কাজ নয় মিস্টার মিত্র। যাই হোক, একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন। বেশ মিষ্টি, এলাচের গন্ধ। প্রয়োজন মনে করলে 1 সপ্তাহ পর আসবে। নন্দবাবু 7 দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন। তারপর 2 দিন পরে আবার গেলেন। তারপর প্রত্যহ। তারপর একদিন নন্দবাবু পিসিমাতাকে কাশীধামে রওনা করাইয়া দিয়া মস্ত বাজার করিলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মটন, তদনুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি ইত্যাদি। বন্ধুবর্গ খুব খাইলেন। নন্দবাবু জড়িপাড় সূক্ষ্ম ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরিয়া সলজ্জ সস্মিত মুখে সকলকে আপ্যায়িত করিলেন। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ভিন্ন অপর রোগীর চিকিৎসা করেন না। তবে নন্দবাবু ভালোই আছেন। মোটর কার কেনা হয়েছে। দুঃখের বিষয় একটি, সান্ধ্য আড্ডাটি ভাঙিয়া গিয়াছে।